গাজীপুরে আনসার ভিডিপির ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী পদক বিতরণের পাশাপাশি অংশ নেন কুচকাওয়াজে। বলেন, বাহিনীকে গড়ে তোলা হবে দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে। পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। মাদক বিক্রির হটস্পট হয়ে উঠেছে মোহাম্মদপুর। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ। ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। সবসময় আমরা রিক্সের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বললে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেপ্তার। হাম আক্রান্ত হয়ে সিলেটে আরও এক শিশুর মৃত্যু, আর বরিশালেও মৃত্যু হয়েছে শিশুর। জেলায় এই পর্যন্ত মারা গেছে ৪০ জন। সারা দেশে হাসপাতালগুলোতে রোগীর বাড়তি চাপ। পেরুতে শক্তিশালী ৫.৯ মাত্রার ভূমিকম্প। রাজধানী লিমা সহ বেশ কিছু শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। চলছে উদ্ধার কাজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আর আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। চেইন অফ কমান্ড এবং নিয়ম মেনে না চললে যে কোনো বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আর তাই এসব মনে রেখে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে উঠতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীকে আরও আধুনিক ও গতিশীল করে গড়ে তোলা হবে। তৃণমূল পর্যায়ে বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান আরও বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও আনসার সদস্যদের ভূমিকা ইতিবাচক। দেশে বিদেশে আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, জনগণের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চায় সরকার। জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। ওমানে নিহত চট্টগ্রামের ৪ ভাইয়ের মরদেহ পৌঁছেছে রাঙ্গুনিয়ার লালননগরের নিজ বাড়িতে। ভোর 4:30টায় মরদেহগুলো পৌঁছায় রাঙ্গুনিয়ায়। আর এর আগে মঙ্গলবার রাত 9টায় শাহজালাল বিমানবন্দরে মরদেহবাহী বিমান অবতরণ করে। সেখান থেকে দুটো অ্যাম্বুলেন্সে নেওয়া হয় চট্টগ্রামে। এই সময় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়। গত মঙ্গলবার ওমানে 4 ভাই মিলে 2 ভাইয়ের বিয়েতে বাজার করতে বের হন। মোল্লাদা শহরের পৌঁছালে গাড়ির ভেতরেই তাদের মৃত্যু হয়। পুলিশের ধারণা, গাড়ির এসি থেকে নির্গত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। নাস্তা করছে, নাস্তা খাওয়ার পর থেকে নাকি ওদের থেকে খারাপ লাগতেছে। এখন আমার কথা হচ্ছে, ওটা যদি কোনো একটা এসির গ্যাসের সমস্যা হতো তাহলে ওরা গাড়ি থেকে নেমে হসপিটালে গিয়ে আবার সিরিয়াল না পাওয়ার কারণে আবার গাড়িতে আসতো না। নিশ্চয়ই এটা কোনো একটা ষড়যন্ত্র। বিষ প্রয়োগ গ্যাস হইলে একই সাথে 1 সেকেন্ড একই সাথে মানুষ মারা যান, এটা একটা অমানবিক কথা। মোহাম্মদপুর এই নাম শুনলেই এখন অনেকে আতঙ্কে কেঁপে ওঠেন। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কি নেই এখানে।
মাদক ব্যবসা আর আধিপত্যের লড়াইয়ে মূলত মোহাম্মদপুরে অস্ত্রের ঝনঝনানি আর রাত নামলে স্থানীয়দের চলাচলেও গা ছমছম অবস্থা। সন্ত্রাসীদের সাথে পুলিশের যোগসাজশের অভিযোগও তুলেছেন কেউ কেউ। আর রাজধানীর বুকে কিভাবে গড়ে উঠল এমন নিয়ন্ত্রণহীন অপরাধ জগৎ, তানভীর মিজানের ছবিতে রেদওয়ান আহমেদ জানাচ্ছেন তার বিস্তারিত। মুক্তিযুদ্ধের পর অবাঙালিদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠা জেনেভা ক্যাম্প। সময়ের পরিক্রমায় সে এলাকায় এখন রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ জনপদ। মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বাবর রোড স্থানীয়দের কাছে এখন পরিচিত মাদকের হাট নামে। পরিচয় গোপন করে বাবর রোডে গিয়ে দেখা যায় এই পথে চলাচলকারীদের ঘিরে ধরছেন মাদক কারবারিরা। দিনে দুপুরে হতে হয় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি। ক্যাম্পের ভেতরেই হাঁকডাক দিয়ে চলছে মাদক কেনাবেচা। আমাদের হাতেও পেলাম দুই ধরনের মাদক, ইয়াবা আর হিরোইনের মতন ভয়ঙ্কর মাদক পাওয়া গেল এই ক্যাম্পের গলিতেই। অথচ সড়কের দুই প্রান্তেই পুলিশের অবস্থান। স্থানীয়দের অভিযোগ, মাদক ক্রেতাদের মাঝে মধ্যে আটক করলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গেলেই হবে ক্যাম্পের বাজারে, হ্যাঁ গেলেই হবে, আর ওই ডাকবে। মাদক ব্যবসা, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরে সক্রিয় অন্তত অর্ধশত অপরাধী চক্র। বিভিন্ন নামে গড়ে ওঠা এসব গ্রুপের দ্বন্দ্বে প্রায়ই ঘটছে হামলা, ছিনতাই, কুপিয়ে হত্যা। জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন ছদ্মনামে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। পারিবারিক নাম ইমন হোসেন, তবে এলাকায় পরিচিত ছিলেন অ্যালেক্স ইমন নামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন কথিত অ্যালেক্স গ্রুপের প্রধান। দিনের আলোতেই প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সদস্যরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজে। ওই যারা মারছে অবসাতে ছিল, এই যে মারামারি ধরাধরি করতো খুব আইসা, আমি আইসা জড়াই ধরছি, জড়াই ধরাতে আমার এই যে এখন আমার এই যে গায়ে রক্ত পরে দেই যে আমার ছেলের মাথা মতো সব কাটা, আর কেউ ধরতে দিতে আসে না। ও মরার পর শুনতেছি যে ওর 18টা মামলা ছিল। যদি ওর 18টা মামলা থাকেই থাকে, একটা মানুষের একটা মামলা থাকলে তো নি জেলে থাকে, ওর 18টা মামলা, পুলিশ কেন তাহলে ওকে ধরে নেই? আরমান, শাহরুখ, কাল্লু, তারপর হচ্ছে ওদের যে বড় ভাই সাব্বির যে লিগ দেয়, উনিও ছিল। ওরা ওই এলাকার প্রচুর মানে গ্যাং লিডার, ওদেরকে সবাই ভয় পায়। দীর্ঘদিন ধরে বাবর রোড এলাকায় বসবাস করেন এক কলেজ শিক্ষক, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চান না, কারণ ভয়। এখানে গোলাগুলি হয়, ছুরি নিয়ে রস্তের ঝনঝানানি, ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, মানে ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। এই ক্যাম্প থাকা অবস্থায় কোনো ক্রমেই এটার সমাধান হবে না। শুধু ভয় আমার কেন, প্রত্যেকটা মানুষের ভয় আছে। কারণ আমরা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করি, তারা সবসময় আমরা রিক্সের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বলে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। অথচ এই মোহাম্মদপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের আশঙ্কা, সহজলভ্য মাদকের ভয়াল থাবা ধীরে ধীরে গ্রাস করছে তরুণদেরও। ড্রাগ তো এখন একটা মেনেসের মতো পরিণত হয়েছে, হ্যাঁ, এবং আমাদের এই তরুণ সমাজকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, কিন্তু যদি মাদকের এই হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এই ডিভিডেন্ড তো আমাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাবে। এই দায়িত্বটা কে নেবে? যে যখন মিডিয়াতে বলাই হচ্ছে যে সিটি অফ গডের মতো একটা ডিস্টোপিয়ান একটা জায়গায় চলে গেছে, সো এই জায়গাটা আমাকে যদি ইন্টারভিন করতে হয়, তাহলে সেটা কোথায় করবে? পুলিশ বলছে ঘনবসতিপূর্ণ এলাকা আর অসংখ্য সরু গলির কারণে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। তবে নিয়মিত অভিযান চলছে। এই গলিগুলোকে টার্গেট করে আমরা বেশ কিছু গলিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি, কিছু দেখবেন যে বন্ধ আছে। আর বাকি বড় বড় গলি যেগুলো, এই গলিকে টার্গেট করে আমরা
দুপুর থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট এবং বেশ কয়েকটি পুলিশ স্পট আমরা এখানে রেখেছি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাত নামলেই জেনেভা ক্যাম্প আর বাবর রোডের চিত্র হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের কথা বলা হলেও থামছে না মাদক সহিংসতা আর আতঙ্কের বিস্তার। প্রশ্ন উঠছে, রাজধানীর মধ্যেই কিভাবে বছরের পর বছর টিকে থাকে এমন অপরাধের অভয়ারণ্য, আর কবে নিরাপদ হবে মোহাম্মদপুর? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. নেপাল থেকে দেশে ফিরে গ্রেফতার হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক সহ 29টির বেশি মামলা রয়েছে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পে মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণে পিচ্চি রাজার সক্রিয় ভূমিকা ছিল। বিভিন্ন মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিল এই পিচ্চি রাজা। তার বয়স কিন্তু 30 হয়নি, তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তো সে বাহিরে থেকে, ক্যাম্পের বাহিরে থেকে দীর্ঘদিন যাবতে ক্যাম্পে যে মাদকের বিস্তার, সে বিস্তার ঘটানোর জন্য যে তার অপচেষ্টা, সেটি সে অব্যাহত রেখেছিল। তো তাকে আমরা শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। হাম উপসর্গে 24 ঘন্টায় বরিশাল ও সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আর এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন প্রায় আরও 55 জন, আর মোট ভর্তি রোগীর সংখ্যা 204 জন। এদিকে সিলেটে আজও 1 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে মোট 41 জনের প্রাণ গেল। নতুন ভর্তি হয়েছেন 92 জন, আর ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন ভর্তি 21 জন। এছাড়া খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চলছে চিকিৎসা। আর একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাম উপসর্গ নিয়ে কথা বলছিলাম। এবার সিলেটে আজ হামের উপসর্গ আর 1 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আক্রান্তদের চাপ রয়েছে। হাম পরিস্থিতি নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনার প্রথমে জানতে চাই, আসলে এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ বলা যায়, অভিভাবকদের জন্য চিন্তার একটা সময়, সিলেটে হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনার মাধ্যমেই জানতে চাই। অনেক, আপনি ঠিকই বলেছেন, ভয়ঙ্কর পরিবেশ, বিষাদের পরিবেশ। এবং যেই আসলে হাসপাতালে আমরা এসে পা রাখি তখন থেকে আসলে শুধুমাত্র বিড়ম্বনা এবং এই চিত্রগুলো আমাদের চোখে পড়ে। বিশেষ করে যেহেতু শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি, শিশুদের হাসপাতালে শয্যায় বসে চিৎকার দেওয়া, সেটি কারো পক্ষে আসলে খুব বেশি সহ্য করার সুযোগ নেই। তবুও যারা অভিভাবকরা আছেন, শারীরিক সংকটের কারণে, শারীরিক জটিলতার কারণে, শারীরিক অবস্থার অবনতির কারণে শিশুদেরকে এই হাসপাতালগুলোতে নিয়ে আসছেন। তবে গত 3 দিন ধরে আমরা যেটি দেখছি যে হাসপাতালগুলোতে শয্যা চাইতে রোগীর যে ভর্তি, আগে রোগীর সংখ্যা বেশি ছিল, সেটি আস্তে ধীরে ধীরে কমে আসছে। যদিও এটিকে সংক্রমণ কমা এখনই চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন না, তারা বলছেন যে এখন পর্যন্ত সংক্রমণটা আসলে স্থিতিশীল রয়েছে। যদিও আসলে এই যে টিকা ক্যাম্পেইন সিলেটে যেটি শুরু হয়েছিল, আজ তার 1 মাস, অর্থাৎ আজকে টিকা ক্যাম্পেইনের শেষ হওয়ার কথা রয়েছে। এই 1 মাস যেহেতু টিকা আসলে প্রদান শেষ হয়েছে, ফলে এখন থেকে আসলে চিকিৎসকরা মনে করছেন যে ধীরে ধীরে এই সংক্রমণটা কমে আসতে পারে। কারণ হাসপাতালে ভর্তি রোগীর চাপ বা সিলেটে এই যে 41 শিশু মারা গেছে, কিংবা সারা দেশে যে হামের প্রকোপ, সেটা মূলত হয়েছে টিকা ব্যবস্থাপনার কারণে। ফলে এই যে 1 মাস আসলে টিকা সারা দেশে বিভিন্নভাবে দেওয়া হয়েছে, ফলে এই যে ইমিউনিটি লেভেলে আবারও, কমিউনিটি লেভেলে আবারও শিশুদের ইমিউনিটিটা বিল্ড আপ হবে এবং এতে করে রোগের প্রাদুর্ভাব কমে আসতে পারে। পাশাপাশি চিকিৎসকরা আরও পরামর্শ দিচ্ছেন
শিশুদের মায়েদের ক্ষেত্রে, যাতে মায়েরা শিশুদের পুষ্টিহীনতার বিষয়টা বিশেষ করে নজর রাখেন, যাতে শিশুরা পুষ্টিহীনতা না ভোগে, সেই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। অনেক আবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবছর ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলা করা সম্ভব, আর এই জন্য এখন থেকেই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। বলেন, লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলোতে চিহ্নিত করা হচ্ছে। পানি জমাট না হলে ডেঙ্গু হওয়ার শঙ্কা নেই, এই জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতা কারও যেন সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখবে ডিএসসিসি। এছাড়াও পশুর হাটে ডাক্তারের পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া হবে বলেও জানান তিনি। এতে সবার সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক। আগামীতে যে বর্ষাকালীন মৌসুমে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রভাব বিস্তার হওয়ার যে সুযোগ আছে, আমরা সেটা ইনশাল্লাহ প্রতিহত করতে সক্ষম হব। ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেবো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটার বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা, আর এই সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করে ফায়ার সার্ভিস। ইমার্জেন্সি ওটির দায়িত্বরত চিকিৎসক জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ওটিতে থাকা 2জন নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বের হন। 3 জনই চিকিৎসাধীন, আর ওটি বিভাগে থাকা 15টি শয্যায় 15 জন রোগী ছিল। আগুন লাগার পরপরই তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিচে যাইয়া আমরা দেখতেছি যে আগুন উঠতে আছে, লোকজন খুব দৌড়াদৌড়ি খুব বিজিতে আছে। একটা বাচ্চা কোলে করে রাখছিল গ্রিল সহকারে, গ্রিল ধরে বাচ্চা হাতে ছিল মহিলার, সেই গ্রিলতে লাফ দিয়ে পড়ছে। 5-10 মিনিটের ভিতরে ধোঁয়া আস্তে আস্তে বাড়তে অনেক জোরে বাইরে 3 তলা থেকে 4 তলার উপরে উঠে গেছে। 2টা নার্স আর একজন ফায়ার সার্ভিসের আরেকজন একটু বয়স্ক মানুষ, তার পাটা ভেঙেছে আমার মনে হয়। উনি কি কর্মী আমি ঠিক জানি না। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্র জানাতে খুলনা মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীরের সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেছি। প্রবীর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অগ্নিকাণ্ডের এই যে ভয়াবহ চিত্র, কি দেখছেন সেখানে? ক্ষয়ক্ষতির মাত্রা কি? আহত হয়েছেন কতজন? 4 জন আহত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল সূত্র। সেটি হচ্ছে 2 জন সেবিকা, একজন ফায়ার কর্মী এবং একজন ওয়ার্ড বয়। এ বাদে যে সমস্ত রোগী ছিল এখানে, বিশেষ করে আমরা যে কক্ষটিতে রয়েছি তার পিছনে পোস্ট অপারেটিভের যে কক্ষটি, সেখানে 15 জন রোগী ছিল, যাদেরকে তাড়াহুড়ো করে বেরোনোর মধ্য দিয়ে তারাও কিন্তু কম বেশি আহত হয়েছে। এটি একটি বড় দুর্ঘটনার থেকে আসলে দক্ষিণ পশ্চিম ঠিকাদারের মাধ্যমে নয়, সরকারি হাসপাতালের নিয়োগভুক্ত সেবাকর্মী হিসেবে দায়িত্ব পালনের দাবিতে আন্দোলনে নেমেছেন মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আর এর আউটসোর্সিং সেবাকর্মীরা। তাদের দাবি, 2021 সাল থেকে তারা এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন এবং এতদিন হাসপাতাল কর্তৃপক্ষই তাদের বেতন ভাতা পরিশোধ করত। তবে আগামী 30 জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর এরপর নতুন করে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আর এই সিদ্ধান্তে চাকরির নিরাপত্তা, বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন 157 জন সেবাকর্মী। করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও এখন সরাসরি হাসপাতালের অধীনে নিয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। এই হাবের মধ্যে আমাদের এই কর্মবিরতি দিতে হয়েছে বাধ্য হয়ে, আমাদের আর বাঁচার মতো উপায় নাই। আমি 24 ঘন্টা এখানে ডিউটি করার পরে 5 বছর থাকার পর আমাকে যদি বলা হয় ঠিকাদারে চলে যাও, আমি এটা মানতে পারতেছি না। আমাদের দাবি একটাই, আমরা কন্ট্রাক্টর আন্ডারে থাকতে চাই না। বিগত মেডিকেলে দেখেছি আমরা কন্ট্রাক্টরের কত অত্যাচার, কত নির্মম পরিহাস। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরুর হাটের খবর জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত করে নিচ্ছে সহকর্মী গোলাম মোস্তফা রুবেলকে। রুবেল, হাটে পশুর যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাকে বলছেন তা তো জানবই, পাশাপাশি সর্বোচ্চ দাম কেমন হাঁকছেন আসলে যারা ব্যাপারী, তারা জানতে চাই আপনার মাধ্যমে।
অনেক আসলে গো খামারের রাজধানী খ্যাত কিন্তু সিরাজগঞ্জ। এখানে সবচেয়ে বেশি কিন্তু গরু লালন পালন করা হয় এই জেলাতে, কারণ এই জেলার গরু দিয়ে কিন্তু সারা দেশের চাহিদা মেটানো হয়। এবছর কিন্তু 6 লাখ গরু কিন্তু লালন পালন করা হয়েছে এবার ঈদ উপলক্ষে। দেখতে পারবেন আমাদের সিরাজগঞ্জে মূলত চর অঞ্চল, বৃহত্তর চর অঞ্চলে কিন্তু একদম প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু লালন পালন করা হয়েছে আমাদের এই গবাদি পশুগুলো, যেগুলো কিন্তু তোলা হয়েছে হাটে আজকে বিক্রির জন্য রয়েছে। আমি সেই সিরাজগঞ্জ সবচেয়ে বেশি পুরাতন হাট সোহাগপুরে যে হাট, সেই সোহাগপুরে হাটে রয়েছি। সেই সোহাগপুরে হাটের চিত্র দেখার চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পারবেন একদম দেশি জাতের যে সমস্ত গরুগুলো সেগুলো তোলা হয়েছে। তবে আজকে কিন্তু ক্রেতা অনেকটাই কম দেখছি। বিক্রেতারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আসলে এখানে ওঠানো হয়েছে। পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু আমরা অনেকটা কম পাচ্ছি, কারণ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা একটি কেনা বেচা আমরা লক্ষ্য করছি না হাটে। কারণ দূর দূরান্তে পাইকাররা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, তারা কিন্তু ইতিমধ্যে আসছেন এবং হাটের মধ্যে তারা ঘুরছেন, এবং দূর দূরান্তে বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত পাইকাররা তারা কিন্তু এখানে আসার জন্য চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি চট্টগ্রামে বেশ কিছু একটা পাইকার তারা আসছে। তবে খুচরা বাজারে যারা রয়েছেন স্থানীয়রা তারা কিন্তু তেমন একটা গরু কিনছেন এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জের এই সোহাগপুর হাটে যে সমস্ত গরুগুলো রয়েছে এখানে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে, এবং একসাথে কিন্তু এখানে 30 থেকে 40 হাজার টাকা দামের গরু কিন্তু এখানে রয়েছে। সব শ্রেণীর ক্রেতাই যেন কিনতে পারে সেটাকে মাথায় রেখে কিন্তু হাট কর্তৃপক্ষ বিভিন্নভাবে শ্রেণী ভাগ করে দিয়েছেন। সেই শ্রেণী অনুযায়ী কিন্তু যার যতটুকু সমর্থ রয়েছেন সেই সমর্থ মোতাবেক তারা কিন্তু গরু এখানে ক্রয় বিক্রয় করতে পারছে। তবে সিরাজগঞ্জের এই হাটগুলোর যে সমস্ত গরুগুলো দেখছেন সবই কিন্তু আমাদের যমুনা চর অঞ্চল যে রয়েছে সেই চর অঞ্চলের এই গরুগুলো, সাধারণত কোনো খামারে কিন্তু গরুগুলো আমাদের লালন পালন হয়ে থাকে না। সে কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের সবচেয়ে সারা দেশ জুড়ে কিন্তু সিরাজগঞ্জের গরুর একটি আলাদা চাহিদা থেকে থাকে। তবে দাম যাই হোক না কেন, কোরবানির গরু কেনা বেচা নিয়ে মানুষের মধ্যে এখন পর্যন্ত এমন যে একটি মিশ্র প্রতিক্রিয়া সেটা আমরা লক্ষ্য করছি না। কারণ রুবেল, আপনাকে ধন্যবাদ। আপনি কোরবানের যে পশুর হাটের খবরাখবর সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন। শক্তিশালী 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ পেরু। মঙ্গলবার দেশটির ইকা উপকূলীয় অঞ্চলে ছিল এর কেন্দ্র। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীর। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি, আর স্থানীয় কবরস্থানও বেশ ক্ষতিগ্রস্ত হয়। দেয়াল ধসে পড়ায় কয়েকটি কফিন উন্মুক্ত হয়ে পড়ে। ভূমিকম্পের ঘটনায় এখনও কারো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। রাজধানী লিমা সহ বেশ কিছু শহরে অনুভূত হয় কম্পন। আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে বাসিন্দারা। ক্ষয়ক্ষতির শিকার এলাকা পরিদর্শনে যান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হেভিয়ার ফ্লোরেস। দর্শক, এই ছিল যমুনা নিউজে।